আসসালামু আলাইকুম। কাছের ও দূরের দেশ বা দেশের বাহিরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন আরেকটি দিন, নতুন আরেকটি সম্ভাবনা। আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া, আল্লাহ আমাকে আরও একটি সুন্দর দিন উপহার দিয়েছেন। এই তো সকালবেলা ঘুম থেকে উঠে তারপরে ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে আসলাম। আর আজকে আমি ব্লগটা শুরু করছি দুপুরবেলা থেকে। সকালবেলা ঘুম থেকে উঠে তারপর ফ্রেশ হয়েছি, নাস্তা করেছি। সেই ভিডিওগুলো কিন্তু আজকে আর আপনাদের সাথে শেয়ার করছি না, আজকে সরাসরি রান্নার ভিডিওগুলোই শেয়ার করছি। তো এখানে আমি টমেটোর খাট্টা তৈরি করে নিব, যেটাকে অনেকেই টমেটোর টক বলেন। তো এই জন্য আমি টমেটোগুলোকে সিদ্ধ দিয়েছি আর সামান্য একটু পানি দিয়ে নিয়েছি। আর এখানে আমি ডিমগুলো সিদ্ধ করে তারপর কিন্তু ঠান্ডা পানিতে ভিজিয়ে রেখেছি। এদিকে ভাতটাও কিন্তু আমার প্রায় হয়ে এসেছে, এটা আমি রাইস কুকারে বসিয়ে দিয়েছিলাম। তো এই তো টমেটো কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে। আর এখানে আমি সামান্য হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, সামান্য একটু পেঁয়াজ আর রসুন দিয়ে তারপর সিদ্ধ করে নিয়েছিলাম আর পরিমাণ মতো লবণও দিয়ে নিয়েছিলাম। এখন পেঁয়াজ আর রসুন কুচিকে একটু আমি বাদামি করে ভেজে নিচ্ছি। এই যে টমেটোর যে খাট্টাটা তৈরি করেছি সেটাকে বাগার দেওয়ার জন্য। এতে কিন্তু ফ্লেভারটা দারুণ আসে। আর এই গরমে একটু টক টক যদি ভাতটা হয় না, তাহলে খেতে অনেক মজা লাগে। টকের সাথে টক জাতীয় যে কোনো জিনিস, সেটা হতে পারে আমডাল, হতে পারে টমেটোর খাট্টা, অথবা অন্য কোনো টক, অনেক ভালো লাগে খেতে। অথবা আচারের সাথে খেতেও কিন্তু ভাতটা আমার কাছে অনেক ভালো লাগে। গরমে আসলে সব কিছু খেতে ভালো লাগে না, একেবারেই যেন মুখের রুচিটাই চলে যায়। কিন্তু সাথে যদি একটু টক হয় তাহলে কিন্তু ভাতটা খুব সুন্দরভাবে খাওয়া যায়, আর খেতেও দারুণ লাগে, মুখের রুচিও ফিরে আসে। এই তো টমেটোর টকটা রান্না করে ফেলেছি। এখন আমি ওই যে সিদ্ধ করে রেখেছিলাম ডিমগুলো, সেগুলোকে এখন সামান্য হলুদ আর লবণ মাখিয়ে ভেজে নিচ্ছি। তো এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভাজতেছি তাওয়াটা, হ্যান্ডেলটা ধরে তারপর আবার একটু নাড়াচাড়া করে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। একটু বাদামি বাদামি কালারটা আসলে তখন কিন্তু আমি ডিমটা চুলা থেকে নামিয়ে দেব। তো এই যে ডিমটা ভাজা হয়ে গেছে, এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা একটু গরম হয়ে আসলে সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি। আর তেলটা আমি বড় যে তেলের কন্টেনার থাকে সেখান থেকে ছোট্ট একটা, দেখতেই পেয়েছেন, ছোট্ট একটা বোতলে ঢেলে নিয়েছি, যাতে আমার তেলটা দিতে সুবিধা হয়। এরপর আমি এই যে পেঁয়াজগুলোকে দিয়ে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজের একেবারে বাদামি করে ভাজবো না, জাস্ট কালারটা চেঞ্জ হয়ে আসলেই হবে। তো আমি একটু পেঁয়াজটাকে নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা। আমি আমার সামান্য পরিমাণ রসুন বাটা দিয়েছি, যেহেতু ডিম রান্না করব। তো এখানে 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আছে, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তো সব কিছু মিশিয়ে তারপর এটাকে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম লোয়ে রেখেছি। এই তো এখন ভালোভাবে কিছুক্ষণ ভাজার পরে একটু পানি দিয়ে দিব, যাতে মশলাটা পুড়ে না যায়। এখন আমি শুকনো যে মশলাগুলো আছে সেগুলো অ্যাড করব এক এক করে। শুকনো মশলা অ্যাড করার আগে অবশ্যই সামান্য পরিমাণ পানি দিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু এই মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া সব কিছু দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন কিন্তু এই মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে তখন দিয়ে দিচ্ছি টমেটোগুলোকে। এই টমেটোগুলোকে আমি একটু ফালি করে রেখেছিলাম। আর যেহেতু এখন গরমকাল, তো গরমকালে কিন্তু প্রত্যেকটা তরকারিতে টমেটো দিতে খুবই ভালো লাগে, একটু টক টক ফ্লেভার আসে, খেতে দারুণ লাগে। আর টক খেতে এমনিতেই আমার খুব ভালো লাগে। তো এখন এই যে ডিমগুলো দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এরপর পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে এটাকে আমি রান্না করব। মাখো মাখো করে ডিমের এই ভুনাটা খেতে আসলেই অনেক ভালো লাগে, একবার বাসায় ট্রাই করে দেখবেন। তো ভিডিওর মাঝখানে একটা কথা বলে নিচ্ছি, যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, তাদের কাছে আমার অনুরোধ, আমার পেজটি ফলো করে আমার সাথেই থাকবেন। যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আপনার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই একটা কমেন্ট করে যাবেন, যাতে আমি আপনাদের পেজ থেকে ঘুরে আসতে পারি। এই তো এখন আমি বাসনকোসনগুলো ধুয়ে নিচ্ছি। রান্না তো শেষ হয়ে গেছে, আর রান্নার পরপর যে এঁটো বাসনগুলো থাকে সেগুলো আমি সবসময় পরিষ্কার করে রাখি, যাতে পরবর্তীতে কাজের ঝামেলাটা একটু কম হয়। একসাথে গুছিয়ে রাখলে পরবর্তীতে কিন্তু আর বিরক্ত লাগে না। এই যে গুছিয়ে টুছিয়ে তারপরে আমি এখন সমস্ত রান্নাঘরটা ক্লিন করে গোসল করতে যাব, তাহলে নিজের কাছে নিজেকেও কিন্তু ফ্রেশ মনে হবে, আর রান্নাঘরটা দেখতেও ভালো লাগবে।
কিন্তু সব কিছু যদি আমি এলোমেলো করে রেখে যেতাম সেটা কিন্তু দেখতে দৃষ্টিকটু লাগতো আর ঘরটা দেখতেও ভালো লাগতো না। চেষ্টা করি নিজের মতো করে গুছিয়ে রাখতে। তারপরে হয় কি, সব সময় পারি না, যেহেতু ছোট বাচ্চা আছে, ওকে একা হাতে সামলে সব কাজ করতে একটু কষ্ট হয়ে যায়। তো আমার মেয়েটা মাশাআল্লাহ এখন একটু বুঝতে শিখেছে, খুব আগের মতো অতটা বিরক্ত করে না। একটা কথা বললে যে বুঝতে পারে, এটাই হচ্ছে আমার কাছে অনেক বড় পাওয়া। সবাই আমার মেয়ের জন্য অনেক অনেক দোয়া রাখবেন। সন্তান হচ্ছে বাবা মায়ের কাছে অমূল্য সম্পদ। তো সেই সন্তানের ভালো মন্দ থাকাটা কিন্তু বাবা মার কাছে অনেক কিছু। তাই আমার সন্তানের জন্য সবার কাছে আমার একটাই চাওয়া, সবাই অনেক অনেক দোয়া করবেন ওর জন্য, আল্লাহ যেন ওকে ভালো রাখে, সুস্থ রাখে। ওর সুস্থতাই হচ্ছে আমার সংসারের সব কিছু। ও ভালো থাকা মানেই হচ্ছে আমি ভালো থাকা। তো এই তো কথা বলতে বলতে কিন্তু ভিডিওর প্রায় শেষের দিকে চলে এসেছি, আর সব বাসন কোসনগুলো কিন্তু ধুয়ে নিয়েছি। জাস্ট এখন সিঙ্কটা ক্লিন করে নিব। কোনো কিছুই আমি এখানে অপরিষ্কার রেখে যাই না, রান্নাঘরটা একেবারে ক্লিন করে তারপরেই কিন্তু আমি যাই, যাতে করে আমার পরবর্তীতে এসে এখানে আর ধোয়া পাকলা না করতে হয়। একসাথে ধুয়ে মুছে তারপরেই রান্নাঘর থেকে বের হয়ে যাব।